Bismillahirrahmanirrahim. Good morning, dear students, and again welcome after a vacation, a long vacation. And today I will take on class changing sentences and most important part of grammar, voice. Okay. অর্থাৎ আজ আমি তোমাদের গ্রামার অংশের ভয়েস সম্পর্কে আলোচনা করব। ওকে, তো আমরা জানি কি ভয়েস কয় প্রকার? ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ এবং একটা হচ্ছে প্যাসিভ। ওকে, অর্থাৎ ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ওকে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় এমন আসতে পারে যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে বলতে পারে, আবার প্যাসিভকে অ্যাক্টিভ করতে বলতে পারে। ওকে, অর্থাৎ অপোজিটও হতে পারে। কেন? তাহলে ভয়েস কয় প্রকার? ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং দুই নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আজ আমি তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় সেই রুলস গুলো তোমাদের আজকে আমি শেখাবো। ওকে, তো দেখো, আচ্ছা, এর আগে কিন্তু একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে তোমাদের ভয়েস করতে হলে অবশ্যই কিন্তু টেন্স সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। অর্থাৎ আমি ধরে নিয়েছি তোমরা সবাই টেন্স ভালোভাবে জানো, এবং সে অনুযায়ী আমি তোমাদের আজকে ভয়েস চেঞ্জিং কি করে করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় সেই রুলস গুলো মেনশন করছি। আচ্ছা দেখো, আমি আজ তোমাদের শিখাবো প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলস। দেখো ভালো করে শিখে নাও। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কেমন ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস V1, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে গঠনটা, স্ট্রাকচারটা, সেটাকে আমরা ধরে হচ্ছে অ্যাক্টিভ। ওকে, সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা আমরা লিখেছি সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে প্যাসিভের স্ট্রাকচারটা কেমন হবে? তাহলে প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে, মনে রাখবো, ভালো করে খেয়াল করবা যে প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে এর ঠিক উল্টোটা। ক্লিয়ার? তাহলে প্যাসিভের কি অবজেক্টটা আগে চলে আসবে, এরপরে কি আসবে? am, is, are প্লাস V3 প্লাস by প্লাস সাবজেক্ট। ক্লিয়ার? ভালো করে খেয়াল করে দেখো, অবজেক্ট ছিল, অবজেক্ট আমি এখানে নিয়ে এসেছি। ওকে, মাঝখানে কিছু চলে এসেছে অক্সিলারি ভার্ব, তাই না? আচ্ছা, এটা নিয়ে আলোচনা করব। এরপর কি V3 চলে এসেছে। আচ্ছা, এখানে ছিল V1, কিন্তু চলে আসলো কি V3। আচ্ছা, এবার বাই চলে এসেছে, এক্সট্রা একটা বাই। দেন এরপর কি এসেছে? সাবজেক্ট। এই যে সাবজেক্ট ছিল, সাবজেক্টটা শেষে চলে গিয়েছে। ওকে, এটা ভালো করে খেয়াল করে দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে গঠনটা সেটাকে আমরা বলি অ্যাক্টিভ, আর এটাকে বলবো হচ্ছে প্যাসিভ। ওকে, ক্লিয়ার? তাহলে কি স্ট্রাকচারটা ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা অ্যাক্টিভের স্ট্রাকচার। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে করব তখন কি হবে? অবজেক্টটা আগে চলে যাবে, এরপরে am, is, are, এরপর V3, তারপরে বাই বসেছে, এরপরে বসেছে সাবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে am, is, are কেন আসলো? তাই না? আরো করে খেয়াল করো, সেন্টেন্সটা অর্থাৎ টেন্সটা অনুযায়ী এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তার মানে কি আছে? এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তো সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তোমাকে অক্সিলারি ভার্ব হিসাবে তোমাকে অবজেক্টের পরে অবশ্যই am, is, are বসাতে হবে।
এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের রুলস। ক্লিয়ার? অর্থাৎ কি, আবার বলছি দেখো, ভালো করে শুনে নাও। অবজেক্ট ছিল কি, অবজেক্টটা এখানে ছিল, অবজেক্টটা বসিয়ে দিয়েছে, ওকে শেষ কাজ শেষ। এরপরে কি ছিল, যে এম ইজ আর কোন দিকে আসলো, তাই না? অর্থাৎ আমাদের মনে রাখতে হবে কি, যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে তোমাকে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর এগুলো ইউজ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে, V3 মানে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? অর্থাৎ কি জিনিস, অবশ্যই এটা ভালো করে, এটা আবার খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে মনে রাখবে। সেটা হচ্ছে কি, যে প্যাসিভ ভয়েসে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ V3 ভার্বের 3 নম্বর ফর্মটা বসে। ক্লিয়ার? আচ্ছা, এরপর কি রুলস অনুযায়ী তোমাকে বাই বসাতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? রুলস অনুযায়ী তোমাকে বাই বসাতে হবে। এরপর কি, সাবজেক্ট। এরপর যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা আমরা শেষে বসে দিয়েছি, মানে এটা হচ্ছে উল্টো ফর্ম হচ্ছে প্যাসিভ। ক্লিয়ার? তবে এবার এখানে আমার একটু কথা আছে, কথা কি, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। এই যে অবজেক্টটা বসেছে, অবজেক্ট কিন্তু কি, কোথা থেকে শেষে অবজেক্ট, অর্থাৎ এর রূপটা আছে অবজেক্ট রূপ। এই অবজেক্ট যখন আমার সামনে চলে আসবে, তখন সেই অবজেক্টের রূপ কিন্তু হয়ে যাবে সাবজেক্ট। আবার এই সাবজেক্টটা যখন আমার শেষে চলে গিয়েছে, তখন সেই সাবজেক্টের রূপে আর থাকবে না, তখন সে চলে যাবে অবজেক্টের রূপে। বুঝতে পেরেছো? আচ্ছা, একটা উদাহরণ দিয়ে দেখো, সহজে বুঝতে পারবো। দেখো, আচ্ছা, আমি কি এক্সাম্পল লিখেছি, আই মেক আ ড্রেস। ওকে, তাহলে আইটা সাবজেক্ট, মেকটা কি ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম, তার মানে কি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস কি, আমাদের এটা শুধু আমাদের এটা মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে না রাখতে হবে। তাহলে তোমাদের কি মনে রাখতে হবে, যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমাদের স্ট্রাকচার হবে এই। ক্লিয়ার? তাহলে আমরা লিখে দিই, তাহলে এ ড্রেস, দেখো একটা ভালো করে খেয়াল করো, দুটো উদাহরণ দেবো, তাহলে সহজ হবে। এ ড্রেস কিন্তু এ ড্রেসই বলবো, যে এরা কোনো অবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম সবই আছে। ওকে, তাহলে কি লিখলাম, এ ড্রেস। ওকে, আচ্ছা, এরপর কি বুঝবে, এম ইজ আর। ক্লিয়ার? এবার ভালো করে দেখো, তাহলে কোনটা বসবে, এম বসবে, ইজ বসবে, আর বসবে, তাহলে এ ড্রেস ইজ হয়। ওকে, এরপর কি ছিল, V3, এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে এটা, তাহলে ভার্বের V1 ফর্মে আছে, তাহলে আমরা V3 ফর্মে লিখবো, তাহলে কি হবে, মেড। তাহলে আর ড্রেস ইজ মেড। এরপর কি ছিল, বাই লিখে দিই। আচ্ছা, এবার ক্লিয়ার, খেয়াল করে ভালো করে, যে আইটা কি আছে, সাবজেক্ট, সাবজেক্টে কি হয়ে যাবে, সেটা চলে যাবে। সাবজেক্ট যদি শেষে যায়, এবার খেয়াল করতে হবে, সাবজেক্ট যখন শুরুতে ছিল সে সাবজেক্ট, কিন্তু সে যখন শেষে চলে আসবে, তখন কিন্তু সে সাবজেক্টের ফর্মে থাকতে পারবে না। ক্লিয়ার? তাহলে সে কি ফর্মে আসবে, অবজেক্টিভ ফর্মে আসবে। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম কি, বি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? অর্থাৎ আর ড্রেস ইজ মেড বাই মি। এটা দেখে নাও। অর্থাৎ তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে একটি রুল, সেটা হচ্ছে যে সাবজেক্ট অর্থাৎ সেন্টেন্সটি যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে এই স্ট্রাকচারটা অবশ্যই তো মনে রাখতেই হবে। এরপরে 2 নম্বর জিনিসটা, সেটা হচ্ছে কি, যে আমি যখন এই সাবজেক্টটি লাস্টে নিয়ে আসবো, তখন কিন্তু সেই সাবজেক্টটি কিন্তু সাবজেক্ট রূপে থাকবে না, সাবজেক্টিভ ফর্মে সে থাকবে না, সে হয়ে যাবে কি, অবজেক্টিভ রূপে চলে আসবে। ক্লিয়ার? আবার এই অবজেক্ট যখন সাবজেক্টে শুরুতে চলে আসবে, তখন কিন্তু সে আর অবজেক্ট রূপে থাকবে না, সে কি হয়ে যাবে, সে সাবজেক্টিভ ফর্মে চলে আসবে, অর্থাৎ তার ফর্মটা
কিন্তু অবজেক্ট ফর্মে এক্সাম্পল দিলে তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছ? অর্থাৎ এই সাবজেক্ট যখন শেষ হবে তখন হয়ে যাবে একটা অবজেক্ট, আর এই অবজেক্ট যখন শুরু চলে আসবে তখন সেটা চলে আসবে সাবজেক্টের ফর্মে। ক্লিয়ার? আর 3 নম্বর হচ্ছে যে প্যাসিভ ভয়েসে সব সময় কি হয়, ভার্বের থার্ড ফর্ম বসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এটা মুছে দিই। আচ্ছা, তাহলে কি আরেকটা ধরুন, তাহলে অবজেক্টিভ ফর্মটা একটা এই করি। আচ্ছা, এক্সাম্পল দিয়ে দেখো। এটাকে যদি আমাদের প্যাসিভ করতে বলে তাহলে কি করবো দেখো, হি গিভস মি আ পেন। ওকে, তাহলে এখানে দেখো ভালো করে খেয়াল করে, সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব, ওয়ার্ব এটা কিন্তু অবজেক্ট, আবার এটাও কিন্তু অবজেক্ট, তাই না? তো ভালো করে খেয়াল করো, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দুটো আছে, অবজেক্ট, তাই না? তাহলে আমরা কি করতে পারি, মনে করি এটা নিয়ে এটা কারণ একটা আমরা জড় বস্তুর একটা উদাহরণ দিয়েছি, কারণ এটা তো কোনো অবজেক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম হয় না। তাহলে আমরা কি করব, এটা আমরা করি। দেখো, তাহলে এটা করলে কি হবে, তাহলে আমরা মিটা কি অবজেক্টে আছে, তাহলে মিটা যখন শুরুতে আসবে তাহলে কি হবে, মিটা হয়ে যাবে মি এর সাবজেক্টিভ ফর্ম বসবে। তখন কিন্তু যেহেতু সে শুরুতে বসছে সেন্টেন্সে, তাহলে কি বসবে, সাবজেক্টিভ ফর্ম। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। আগের এক্সাম্পল যেমন ছিল, কি ছিল, আই মেক আ ড্রেস। তাহলে আইটা যখন সে চলে গিয়েছে তখন কিন্তু কি হয়ে গেছে, মি হয়ে গেছে। এবার বুঝতে পেরেছো? অর্থাৎ আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, ওকে, আর মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। ক্লিয়ার? তাহলে আই, এরপর কি থাকবে, এম ইজ আর, তাহলে আই এর সাথে এম হয়। এরপর কি আছে, ভি থ্রি, তাহলে ভি কোনটা, ভার্ব কোনটা, এটা ভি। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে গিভেন পাস্ট পার্টিসিপল ফর্ম কি, গিভেন। আচ্ছা, এবার একটা খেয়াল করো, এবার তো এটা বাকি থাকছে না, এরপর আবার বলছো না কি বলবে, বাই। তাই এখন যদি সেন্টেন্সে ভালো করে খেয়াল করবো, যদি সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে তাহলে একটা অবজেক্ট তুমি নিচ্ছ, আর একটা অবজেক্ট কি করবা, এই যে ভার্বের V3 আছে, অর্থাৎ ভার্বের V3 পরে তুমি সেই অবজেক্টটা লিখে দিবা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? অর্থাৎ বাইয়ের আগে, তুমি বাই লেখার আগে তুমি এই লাস্টের অবজেক্টটা তুমি লিখে দিবা। ওকে, তাহলে আ পেন, আই এম গিভেন আ পেন, এবার হচ্ছে বাই, এবার কিছু এখানে সাবজেক্টটা হি, তাহলে হিটা শেষে চলে গেলে কি হবে, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো দেখে নাও, তোমাদের একটা জিনিস বারবার মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, অর্থাৎ হি যখন সাবজেক্টে থাকবে, অর্থাৎ হিটা যখন অবজেক্টে চলে আসবে তখন কিন্তু সে অবজেক্টের ফর্মে বসবে। বুঝতে পেরেছো? আবার অবজেক্টটা যখন সাবজেক্টে চলে যাবে তখন কিন্তু এই অবজেক্ট রূপ আর থাকবে না, সে চলে যাবে তার কি রূপে, সাবজেক্টিভ রূপে চলে যাবে। ক্লিয়ার? আরেকটা কি শিখিয়েছি, আরেকটা শিখিয়েছি হচ্ছে যদি দুটো অবজেক্ট থাকে একটা সেন্টেন্সে, এবং থাকতেই পারে ডাবল অবজেক্টিভ থাকতে পারে। ওকে, যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে কি করতে হবে, তাহলে একটা অবজেক্ট তুমি নিচ্ছ না, আর একটা অবজেক্ট বাইয়ের আগে বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এটা মুছে দিই। অর্থাৎ ভয়েসের সব রুলসই এক। ওকে, সবগুলো রুলসে শুধুমাত্র তোমাদের জানতে হবে কি, টেন্সটা একটু ভালোভাবে জানতে হবে। ওকে, টেন্সটা ভালোভাবে জানলে তোমরা কিন্তু ভয়েস খুব ইজিলি করতে পারবে। ওকে, তাহলে এটা মুছে দিই। তাহলে তোমাদের এটা শিখালাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না?
প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এবার তোমাদের আমি ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটাই হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার, তাই না? তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস am is are প্লাস ওকে v1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে হচ্ছে ing ওকে প্লাস অবজেক্ট। আচ্ছা, যারা কিন্তু এখানে কিন্তু আরেকটা নতুন টেকনিক, সেটা হচ্ছে কি জানো, যে তোমরা যারা টেন্স এখনো জানছো না বা জানো না, তাদের কিন্তু আবার টেন্সও শিখে হয়ে গেল, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। যারা কিন্তু জানতে না তারাও কিন্তু এখন শিখে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখো, যে কি যে আমি হয়তো টেন্স জানি না, কিন্তু ভয়েস করার জন্য আমার টেন্স জানতে হচ্ছে। সেক্ষেত্রে মনে করো অনেকে তোমরা জানো না, সেক্ষেত্রে টেন্সটা কিন্তু জানা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভের গঠন, তাই না? তাহলে প্যাসিভের গঠনটা কি? প্যাসিভের গঠনটা উল্টো, একই রকম। তাহলে প্রথমে কি আসবে? অবজেক্ট। এবার কি আসবে? এবার কিন্তু am is are। ওকে, এইবার কিন্তু একটা চেঞ্জ আছে। ওকে, এবার হচ্ছে বিং যোগ করতে হবে, এক্সট্রা বিং, BEING বিং। ওকে, বুঝতে পেরেছো? অর্থাৎ আগের রুলসে, ওকে, আগের রুলসে সাবজেক্টটা শুরুতে ছিল শেষে চলে গিয়েছে, অবজেক্টটা শুরুতে ছিল শেষে চলে এসেছে, সামনে চলে এসেছে, সবই এক। শুধুমাত্র কি চেঞ্জ, এখানে am is are এর পরে বিং বসেছে, আর V3 কিন্তু ঠিকই আছে, V3 বাই সাবজেক্ট, এই তিনটা কিন্তু ঠিকই আছে। মাঝখানে চেঞ্জ কি হয়েছে? যে এখান থেকে am is are প্লাস বিং যোগ হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সেন্টেন্সটি যদি আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে আমাকে এই রুলস ফলো করতে হবে, ভয়েস করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে একটা উদাহরণ দিকে আমরা দেখো। তাহলে আমি কি एग्जांपल লিখেছি দেখো, যে আই এম লুকিং আ বার্ড, তাই না? আই এম লুকিং আ বার্ড। তাহলে এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে কি, এটা হচ্ছে সাবজেক্ট আমার, এটা হচ্ছে সূত্র অনুযায়ী কি, রুলস অনুযায়ী আমার am is are আছে। এবার কি ভার্বের সাথে ing, ভার্বের সাথে ing আছে, এরপর কি আছে? অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটাও কিন্তু ভার্ব, এটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব, তাই না? আর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমাকে কি করতে হবে? বুঝতে হবে যে এটা আসলে কোন টেন্স। তাহলে কি করে বুঝবো আমরা? যে এই যে আমার স্ট্রাকচার দেওয়া আছে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, অর্থাৎ সেটাই হচ্ছে অ্যাক্টিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমি ধরতে পারি, তাহলে আমি করতে পারবো যে আসলে এটা প্যাসিভ প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে দেখো, শুরু থেকে আছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা শুরুতে নিয়ে আসি। তাহলে এ বার্ড, ওকে, তাহলে এ বার্ড। ক্লিয়ার? এরপর কি বসবে দেখো, সাব অবজেক্ট বসে দিয়েছি, এরপর কি বসবে? am is are, তাই না? তাহলে কি বসবে? বার্ড ইজ। এরপর কি বসছে? বিং, বিং বসিয়ে দাও, বিং। এরপর কি আছে? V3। এখানে ভি কোনটা, ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এটা, লুকিং, তাই না? তাহলে লুকিং, তাহলে লুক হচ্ছে মেইন ভার্ব, তাই না? তার সাথে ing যোগ করেছি আমরা, তাহলে লুক হচ্ছে মেইন ভার্ব। তাহলে ভার্বের লুকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? লুকড। ক্লিয়ার? এরপর কি ছিল? বাই, বাই বসিয়ে দাও। এরপর যে সাবজেক্ট কি ছিল? আই। তাহলে আই যখন শেষে বলবে তখন কি বলবে? আই এর অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে সেন্টেন্সটি কি হলো? আ বার্ড ইজ বিং লুকড বাই মি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, একটু দেখে নাও।
তাহলে তোমাদের কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে কি যে আমার টেন্সটা কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই টেন্সটা ভালোভাবে জানতে হবে। জানতে পারলে তুমি কিন্তু তোমার জন্য ভয়েস চেঞ্জিংটা একদম ইজি। ক্লিয়ার? তাহলে আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদেরকে ভয়েসের পরবর্তী অংশ থেকে আবার আলোচনা করা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।